বলছিলেন যে আপনার ঘোষণার বিপরীতে সাদেক আপা বললেন যে যদি গণতন্ত্র নাই থাকতো তাহলে আপনি কিভাবে এই কথাগুলো বলছেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা খুব সহজ। আমি কথাটা বলছি, এটা তো গণতন্ত্রের বাইরে নয়, এটা সত্য কথাই। কিন্তু আমি বলছি, এই যে আমি বাংলায় বলছি, আপনিও বলছেন, এটা ইংরেজিতে করছেন না কেন? আপনি করছেন না যে আপনি এখানে কথা বলে দর্শক পাবেন না। আজকে জানেন বিবিসির বাংলা অনুষ্ঠান প্রভাতী এবং রাতেরবেলা পরিক্রমা বন্ধ করে দিচ্ছে তারা 1 এপ্রিল থেকে, কারণ যথেষ্ট শ্রোতা নাই। আমাদের বেতারের শ্রোতা তাদের সাহায্যে 15 জন, টেলিভিশনের দর্শক 81 জন। এইসবের হিসাব করলে আপনি দেখবেন হয়তো ফেসবুকের দর্শক আরো বেশি। আমি সেই জন্য বলছি না, তারা নিজেরা উপলব্ধি করেছে তাদের এই দুটো অনুষ্ঠান তারা বন্ধ করে দেবে। বিবিসির বাংলা বিভাগের প্রধান সাব্বির মুস্তাফার উদ্ধৃতি দিয়ে পত্রিকায় লিখেছে আজকে। তা আমি বক্তব্যটা বলছি এই জন্যেই যে আমরা বাংলায় কথা বলছি, কারণ এখানে বাজারের ব্যাপারও আছে। কিন্তু তা সত্ত্বেও এদেশের সমস্ত ঊর্ধ্বতন ব্যবসা বাণিজ্য, যেমন আমাদের ব্যাংকের সমস্ত চেক ইংরেজিতে কেন? আপনি জিজ্ঞেস করেন, আপনি বলেন এটা ঔপনিবেশিক আমলে চলে এসেছিল, আমাদের ব্যাংকের নাম সোনালী রূপালী জনতা অগ্রণী হয়েছিল স্বাধীনতার পর, এখন সবগুলো নতুন ব্যাংকের নাম ফার্মার্স ব্যাংক জাতীয় কেন? আপনি মুখ করেন। আমি বলছি এখানে ক্ষমতায় প্রকৃতি যারা আছে করুক, আর হাজার মধুমিতা ব্যাংকও করেছে, কিন্তু আমাদের সব ব্যাংকিং, আমাদের বিসিসিআই, আমাদের যেমন বাংলাদেশ বিসিবি নাম কেন? ক্রিকেট বোর্ডের নাম। এই যে চিটাগং রাইডার্স, অমুক ভাইকিংস, এই সমস্ত নাম কেন? ক্রিকেট খেলে বোঝা যাচ্ছে কি ইংরেজি প্রীতি আমাদের এত বেশি, অথবা বিটিসিএল নামগুলি দেখলে বোঝা যায় না আমরা কি শিশু নাকি? আমাদের বোঝা যাচ্ছে গণতন্ত্র কাকে বলে আমরা জানি না। এখানে যদি গণতন্ত্র থাকে, প্রধানমন্ত্রীকে কেন বলতে হয় বাংলা ভাষার চর্চার কথা? ভুলে গেলে চলবে না? ওনার তো বলা উচিত ছিল ইংরেজি চর্চা ভুলে গেলে চলবে না, কারণ উনি জানেন এদেশের শাসক শ্রেণীর ভাষা এখন ইংরেজি হয়েছে, ব্রিটিশ আমলের চেয়ে বেশি হচ্ছে এখন। এই সত্যটাকে উনি হজম করতে পারছেন না। এই যে নির্জলা সত্য উনি স্বীকার করেছেন, তিনি একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু তার কথা তার শাসক শ্রেণী শোনে না। এটা হচ্ছে প্রধানমন্ত্রী যে তার শাসক শ্রেণী থেকে বিচ্ছিন্ন, তিনি যখন বিচ্ছিন্ন, ওই যে আপনি যাকে বলছেন বেনেভোলেন্ট ডিক্টেটর, এটা হচ্ছে তার প্রমাণ। এই দেশে গণতন্ত্র রইল কোথায় যদি ভাষার ক্ষেত্রে না থাকে? আপনি একটা জায়গাতে বলেন, আমি বলছি এই বাক স্বাধীনতার অর্থ কি? সব কিছু বলতে পারবেন, শুধু সত্য বলতে পারবেন না। এই জন্য আমি বলছি এখানে এখন বলি গণতন্ত্রের মানেটা হচ্ছে, গণতন্ত্র ঘটনাটা হচ্ছে গণতন্ত্র এজেন্সিটা কার, কর্তা কার। উন্নয়ন তো হবে, শাহের আমলে উন্নতি হয়েছে, খমিনের আমলে উন্নতি হয়েছে, এখন খমিনের আমলে আবার হয়তো অবনতি হবে। আমি সেই আলোচনায় যাব না। জনগণ বলতে যাকে বোঝাচ্ছি, তিনি কি কর্তৃত্ব করেন না করেন না, নাকি তার জন্য করে? সমস্ত শাসকই বলে আমি জনগণের কল্যাণের জন্য এটা করেছি। শাহ বলেছিলেন ইরানের জনগণের কল্যাণের জন্য আমি ভূ সংস্কার করছি, হোয়াইট রেভলিউশন। উনি বলেন আমি ইসলামিক রেভলিউশন করছি। এবং এমনকি যারা সিরিয়াতে আজকে যুদ্ধ চালাচ্ছে আমেরিকানরা, তারাও কিন্তু সিরিয়ার জনগণের মঙ্গলের জন্য কিন্তু এটা করছেন। আর যারা ঘাউরাতে এখন বোমাবর্ষণ করছে, তারাও জনগণের উন্নতির জন্য করছেন। মঙ্গল বক্তব্যটা হচ্ছে সমস্ত শাসকের বক্তব্য, কিন্তু বক্তব্য হচ্ছে এটা সত্য কিনা, আমার তাতে কি এসে যায়। আমি অতি সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বলি যে বিখ্যাত গ্রিক নাটক যেটা নিয়ে আমরা আলোচনা করি অ্যান্টিগনের, সেখানে তার শাসক বলছে আমি জনগণের ভালোর জন্য দুজনকে সমান মর্যাদা দিতে পারি না। তোমার দুই ভাই যুদ্ধ করে মরেছে, একজন রাজাকার আর একজন মুক্তিযোদ্ধা, আমি রাজাকারটাকে কবর দেব না মুক্তিযোদ্ধাকে সম্মান করতে হলে, দুজনকে সমান করা যায় না। এটা হচ্ছে ইমানুয়েল কান্টের প্র্যাকটিক্যাল রিজন, দুজনকে সমান করা যায় না। তখন অ্যান্টিগনি বললেন তোমার জন্য সেটা ঠিক আছে, কিন্তু আমার তো ভাই, আমি তাকে কবর দেব। বলে তাহলে তোমার শাস্তি মৃত্যুদণ্ড। সে বলে আমি মৃত্যুদণ্ড মাথা পেতে নেব। এটা আমার সত্য, আমি সত্য বলতে বোঝাচ্ছিলাম। এখন সকলেই, তার বোন আইসা তাকে বলে, ইসমানে বলে কি আপা আমরা তো পারবো না রাজার সাথে, তোমার ভালোর জন্যই বলছি কাজটা করো না। এবং রাজা এসে তাকে বলে তুমি তো আমার ভাগ্নি, তোমার ভালোর জন্যই বলছি, তুমি অন্তত অস্বীকার করো, তুমি কবর দাও নাই, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। সে বলে না। আমি বলছি এই যে সত্যের স্পৃহা, এজেন্সি, অ্যান্টিগনি হচ্ছে জনগণ। এবং সেখানে আমাদের মতো কোরাসের বুদ্ধিজীবী যারা ছিল, বুদ্ধিজীবী তারা বলছে বুদ্ধিজীবী কি কোরাস গায়, তারা যখন বুদ্ধিজীবী হিসাবে এক সময় বলে হ্যাঁ সত্য বিচার হয়েছে, মেয়েটা খুব ব্যতমিস, তারা শাস্তি হয়েছে, আবার সে যখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তখন বলে আহা এমন সুন্দর মেয়ে, কি দুর্ভাগা, তার জন্য তার আবার চোখের জল ফেলে। আমরা এই দেশে দেখিনি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি। এই জন্য বলছি গণতন্ত্র এবং উন্নয়নের মধ্যে সম্পর্কটা সত্যি জটিল। গণতন্ত্র হচ্ছে একটা সত্য, মানে একটা হচ্ছে এজেন্সির ব্যাপার, সাবজেক্টিভিটির ব্যাপার, কে করছে গণতন্ত্র কার। দেশে উন্নয়ন এমনিতে হবে। এখন শেষ করি আমি, মঙ্গলবাদীরা কি বলেন, আগে গণতন্ত্র বলতে কি বলা হতো, মাথা পিছু জাতীয় আয় কত। এখন অমর্ত্য সেন, মাহবুবুল হক এরা যোগ করেছে আপনি বছরে গড়ে কত বছর বাঁচেন, এটার নাম স্বাস্থ্য। গড় আয়ু কত, লঞ্জিভিটি। আর কি লেখাপড়া কতটুকু করেছেন, এটার নাম হচ্ছে শিক্ষা। শিক্ষা এবং স্বাস্থ্য দুটা যোগ করে তারা মানবিক উন্নয়ন ডেটা করেছেন। কিন্তু এটা যেই তিমির সেই তিমিরে আছে। আপনি জাতীয় আয়ের সাথে এই দুটা যোগ করে একটা নতুন ইন্ডেক্স বানাইছেন, কিন্তু জনগণকে কর্তৃত্ব দেওয়া হয়নি। কাজে ওই যে সিঙ্গাপুরে যে বর্বর উন্নতি, কোরিয়ার যে বর্বর উন্নতি, উন্নতি তো বটে কিন্তু বর্বর উন্নতি, অর্থাৎ জনগণের সেখানে অংশগ্রহণ নাই, সেটা হচ্ছে ডিক্টেটরশিপ। অমর্ত্য সেনদের এই ফর্মুলা এটা ডিক্টেটরশিপ অতিক্রম করে নাই।
ইট ইজ অ্যানাদার ভার্সন অফ ডিক্টেটরশিপ। এবং আমাদের এখানে উন্নয়ন বলে যে ডোনার কথা আমার মুখ ফসকে বেরিয়ে গেল, উনিও ডোনার বললেন, এই ডোনাররা হচ্ছে আমাদের দেশে সেই বর্বরতার সমর্থক। এবং মজা কি জানেন, তাদেরকে সিভিল সোসাইটি বলা হয়। আসলে বুদ্ধিজীবী শব্দকে নানাভাবে আবৃত্ত করার জন্য সিভিল সোসাইটি কথা আবিষ্কার করা হয়েছে। সিভিল সোসাইটি যাই বোঝাক না কেন, এটা হচ্ছে জনগণ এবং সরকারের মাঝখানে একটা সেতু। দুই রকম হয় যেন সিভিল সোসাইটি বিভক্ত, আমি আবারও বলবো। একটা হচ্ছে এই সিভিল সোসাইটির সেতু দিয়ে লোকে ক্ষমতায় যায়, কিন্তু ক্ষমতাকে বৈধ করার জন্য, জনগণের কাছে জারি রাখার জন্য আরেক দল বুদ্ধিজীবীকে প্রয়োগ করে উকিল হিসেবে জনগণকে বলে, বুঝিয়ে বলো তোমাদের ভালোর জন্য আছি, আর 5 বছর, আর 5 বছর, 2023, 2036। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক।